গুড মর্নিং বাগি বন্দিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো ভাইটি বন্দিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে। আমি সকাল সকাল বেরোয় এসে আজকে একটু তাড়াতাড়ি ছড়ারে পরীক্ষা কেন্দ্রে দিয়ে তারপরে আমি একটু রথযাত্রায় যাব। তো ওরে দিয়ে আমি রথযাত্রায় চলে আসি। তার আজকে হচ্ছে 7 জুলাই 22 আষাঢ়, রবিবার। আজকে হলো রথের প্রথম টান। তা এরপর আবার দ্বিতীয় টান আছে 7-8 দিন পরে। তা আজকে হলো প্রথম টান। তাইতে এই গেট গোট সাজানো, তারপরে হচ্ছে ওই রথ সাজানো, এগুলো চলতেছে। এখন বাজে হলো 10টার মতন। আমি এই জায়গায় আইছি 10টা, 10:30টার মতন বাজে। তা রাস্তায় দেখতেছি যে রথ, তিনখান রথ, জগন্নাথ, বলদেব, তারপরে সুভদ্রা, তিনজনার 3টে রথ, রথ ফুল দিয়ে সাজানোর কাজ চলতেছে। তা আমি এইগুলো দেখে টেহে তারপরে একটু ওই ইস্কন মন্দিরে আইছি, স্বামীবাগ, সেই মন্দিরের ভিতরের দিক আস্তে আস্তে আর কি যাচ্ছি। তাই এইগুলো একটু ওই দেখতেছি যে সাজাচ্ছে এই জায়গাতে। এখনও কিন্তু যে দেখতেছো বাইটি উন্ডিরা, রাস্তায় কোনো ভিড় নেই, লোকজনও তেমন একটা নেই। রথ সাজাচ্ছে ফুল দিয়ে, আর ওই আস্তে ফাস্তে গাড়িগুলো ওই একখান দুইখান করে যাচ্ছে, তেমন কোনো যানজটও নেই। একটু পরেই দেখতে পাবা 3টের সময়, যে সময় রথ টান আরম্ভ হবে, এ জায়গার ওই গাড়ি টাড়ি সব বন্ধ করে দেবে সেই সময়। কারণ হচ্ছে এই এই মাথার এই প্রান্ত থেকে দয়াগঞ্জের ওই প্রান্ত থেকে এই প্রান্ত একদম বলদা গার্ডেন পর্যন্ত পুরো রাস্তা মানুষের ঢল, শুধু লোক আর লোক, লোক আর লোক, পুরো রাস্তায় ভরে যাবে যে সময় রথ টান শুরু হবে। সেই জন্যই হলো ওই রাস্তা পুরো একেবারে গাড়ি বন্ধ করে দেয়, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত গাড়ি বন্ধ করে দেয়। আর বন্ধ করে না দিলেও গাড়ি অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, কারণ পা ফেলানো, তিল ফেলানোর করে জায়গা থাকে না, এমন অবস্থায় রাস্তার মানে লোকজনের, এমন রাস্তা বন্ধ হয়ে যায় আর কি। এখানে আমি মন্দিরের মধ্যে চলে আইছি। এই জায়গায় আবার ওই মাতাজিরা ফুল দিয়ে মালা গাঁথতেছে। ওই এই জায়গায় বসে প্রভুরা আছে, মাতাজিরা আছে, সবাই মালা বানানোর কাজ করতেছে। সেইগুলো তোমাকে একটু দেখাতেছি, আমিও একটু দেখতেছি ঘুরে ঘুরে। তারপরে ওই পাশে মন্দিরে পুজো হতেছে, দিয়ে আসলাম। আর এই পাশের কয়েকটা মন্দির অবশ্যই এখনও গেট খুলি নেই, দিয়ে আইছি। কয়েকটা গেট এখনও বন্ধ, কারণ পূজারীরা আসে পারিনি। মা কালীর মন্দিরের গেট বন্ধ দেখলাম, শিবের মন্দিরের গেট বন্ধ দেখলাম, এখনও পূজারি আসে পারিনি আর কি। এখানে আজকে প্রথমে হবে হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়। তারপরে হলো আলোচনা সভা আছে, রাষ্ট্রীয় অতিথিবৃন্দরা আসবে, তাগো আলোচনা সভা আছে। তারপরে হচ্ছে এই হোমযজ্ঞর পরে, আলোচনা সভার পরে তারপরে হচ্ছে ওই বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হবে। তাতে হলো 3টে বাজে যাবে আর কি সেই শোভাযাত্রা আরম্ভ হতে হতে। এই রথযাত্রার সব থেকে বড় অনুষ্ঠান এবং শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে ইন্ডিয়ায়, ওই ভারতবর্ষের পুরীতে হয়। পুরীতে হচ্ছে সব থেকে বেশি পুণ্যার্থী, মানে আর কি লোকজন, বেশি লোকজন এবং বেশি আড়ম্বর, অনেক লোকজন, অনেক আড়ম্বর এবং অনেক টাকা পয়সা খরচ করে এই রথযাত্রার অনুষ্ঠানটা করে পুরীতে। তারপরে দ্বিতীয় শুনেছি কলকাতাতে হয়, এবং এই তৃতীয় হয় হচ্ছে আমাকে ঢাকায়। আমাকে ঢাকা রাজধানীতে হয় 3 নম্বরে লোকজন, মানে লোকজনের সমাগম এবং অনুষ্ঠান সেইভাবে আড়ম্বর করে আর কি এই ইস্কন মন্দির থেকে রথ বেরোয়। আজকে হলো 7 জুলাই। তা 7 জুলাই হচ্ছে রথের প্রথম টান এবং অনুষ্ঠান শুরু। তাই আজকের থেকে শুরু করে একেবারে 15 জুলাই পর্যন্ত, মানে আর কি 9 দিনের দিন 15 জুলাই, সেদিনকে হচ্ছে রথ যাবে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আজকে সেই ঢাকেশ্বরী মন্দিরেতে 15 তারিখ হচ্ছে আবার ফিরে আসবে উল্টো রথ টান আর কি। আজকে হচ্ছে প্রথম টান, আর উল্টো রথ টান যেদিনকে মাসির বাড়ি থেকে ইস্কন মন্দিরে আবার ফিরিয়ে নিয়ে আসবে, যে রথ টেনে নিয়ে আসবে, সেইটা হচ্ছে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখই আর কি। তাই এই 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই কিন্তু সব কয়দিনই এই জায়গায় অনুষ্ঠান চলতেই থাকবে। এই কয়দিন, এই 8-9 দিন একভাবেই অনুষ্ঠান চলতে থাকবে মন্দিরই, নানান রকমের অনুষ্ঠান। ওই যে শ্রী চৈতন্য কথামৃত পাঠ,
তারপরে জগন্নাথের লীলামৃত, তারপরে ভজন কীর্তন, সন্ধ্যা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এইগুলো প্রত্যেক দিনই চলবে। এইগুলো এইখানে আবার এখন এই যে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে, সেই হোমযজ্ঞটা করে তারপরে আলোচনা সভা করে তারপর রথ টান আরম্ভ হবে। এই ছোট্ট একটা সুন্দর মেয়েটা দেখো ফুটফুটে কি সুন্দর রথযাত্রা মুখী লিখে নিয়ে বসে রয়েছে এই জায়গায়। শুভ রথযাত্রা লিখেছে, আর্ট করেছে মুখী, দারুণ সুন্দর দেখাচ্ছে কিন্তু ওর বেশ সুন্দর একটা অনুভূতি ওর মধ্যে কাজ করতেছে আর কি। রথযাত্রা, শুভ রথযাত্রা লিখে নিছে মুখী, ভালো সুন্দর দেখাচ্ছে, মার কাছে বসে রয়েছে। মানে আর কি রথের যে একটা আনন্দ, রথের আসার যে একটা ইমেজ, সেইটা পুরো ফুটে তুলেছে আর মুখী দিয়ে। আমি ওই জায়গাতে এসকনেতে বেরোয়ে আবার একটু ভাবলাম যে ঘুরে আসি, পাশেই হলো লোকনাথ মন্দির, আমি পাশেই একটু লোকনাথ মন্দিরই আইছি। তা ওই ঘুরতে ঘুরতে লোকনাথ মন্দিরই এসে দেখতেছি কি, কারণ রথ টানের তো দেরি আছে, 3টে বাজবে, এসে দেখতেছি যে এখানে আজকে আবার অন্নপ্রাশনের তারিখ আছে। যেদিন যেদিন অন্নপ্রাশনের তারিখ থাকে সেদিন সেদিন আবার এই লোকনাথ মন্দিরের অনেক ছোট্ট ছোট্ট ছেলেপেলে গো মানে আর কি সিরিয়াল থাকে প্রথম ভাত খাওয়ার, প্রথম অন্নমুখী দেয়ার, সেরকমের ওই বাদ্য বাজনা বাজাতে বাজাতে একটা ছোট্ট সোনা মনিরে নিয়ে আইছে অন্নপ্রাশনের জন্য। এরকমের আরও সিরিয়ালে ওই পাশে আরও 2-3জনকে আমি অবশ্যই দিয়ে আইছি যে অন্নপ্রাশনের কারণে একই পুজো দিয়ে বা একই প্রসাদ তো আর সবাই খাবে না, যার যার নামে আলাদা আলাদা অন্নভোগ হবে, অন্নভোগ দিয়ে সমর্পণ করে শেষে তারটা আলাদা আলাদা মতন অনুষ্ঠান আর কি। ওই জন্যই সিরিয়াল আছে 3-4 জনের পরপর। তাই এরা আইসে এই অন্নপ্রাশন দেওয়ার জন্যই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে এই যে অন্নপ্রাশনের তারিখ আছে এই জায়গায় হলো সবসময় এরকমের, যেদিন যেদিন আর কি অন্নপ্রাশনের তারিখ থাকে সবসময় এই 4জন 5জন 7জন এরকম সিরিয়াল থাকে এই অন্নপ্রাশনের অন্নমুখী দেওয়ার জন্য। সর্বপ্রথম ভাত খাবে তো সেই জন্য আর কি একটু আড়ম্বর করে ঠাকুরের প্রসাদটা মুখী দেয়া। গ্রামের বাড়ির দিকে অবশ্য ঠাকুর মশাইরে বাড়ি ডাকে এনে, আত্মীয় স্বজন সব বাসায় বাড়ি ডাকে এনে পুজো টুজো দিয়ে বাড়ি বসেই অন্নপ্রাশনের বেশিরভাগ অনুষ্ঠান করে সবাই। মানে প্রথম যে ভাতটা বাচ্চাকে প্রথম যে মুখী দেবে অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা বেশিরভাগ মানুষই বাড়ি করে, কিন্তু ঢাকা শহরে যে লোকজনের বেশি সমাগম বা লোকজনের বেশি করার মতন বাসা বাড়িতে জায়গা হয় না জন্য সবাই মন্দিরেই আসে প্রায়। আমি যে বাদ্য বাজনা বাজাইয়ে যে আসছি দেখছি যে অন্নপ্রাশনের জন্য যে বাচ্চাটারে, সেই বাচ্চাটার ঠাকুমা খুব খুশি, দেখতেছি যে কোলে নিয়ে নাতিরে কোলে নিয়ে এসে খুব আনন্দিত। আসলে কি ওই যে মারা বাচ্চাগো অনুষ্ঠানে বাচ্চাগো সব কিছুতেই যতটা আনন্দিত হয় তার থেকে কিন্তু ঠাকুমা দিদিমা এরা কিন্তু বেশি আনন্দিত হয়। এই জন্যই মানুষের কথায় প্রবাদ বাক্যে আছে, আসলের থেকে সুদ মিষ্টি। তার মানে হচ্ছে ছেলে ফেলে বড় হয়ে গেলি, বিয়ে শাদী করলি, তাগো পরে যেটুকু টান মায়া মমতা বা ভালোবাসা দেখায় ঠাকুমা দিদিমায়েরা, তার থেকে ঢের বেশি ভালোবাসা দেখায় তার নাতি পুতিকে নিয়ে। এই যে নাতি নিয়ে তিনি দেখো কী রকমের খুশিতে আছে। উনি প্রথম অন্নপ্রাশনের প্রথম অন্ন ভোগ দিয়ে তার নাতিরে খাওয়াবে করে উনি খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত নাতি কোলে করে নিয়ে, সেইটা দেখতেছি আমি আর তাকে উপভোগ করতেছি তাকে আনন্দ অনুভূতিগুলো। ওইখান থেকে ঘুরে ফিরে আমি আবার এসকনে চলে আসছি। এসকনে এসে এনে আবার বিশ্ব শান্তির উদ্দেশ্যে সকলের সব জীবের শান্তির উদ্দেশ্যে রাজনীতিবিদরা এসে আলোচনা বক্তৃতা এগুলো দিচ্ছে নানান। এই রাজনীতিবিদরা যে আইছে এটা কিন্তু সর্বসাধারণ কোনো জায়গাতে দেখতে পাচ্ছে না। কোন একটা রুমই নিয়ে তাকে সিক্রেটভাবে যে বসাইয়ে অনুষ্ঠানটা হচ্ছে তা কিন্তু সর্বসাধারণ কেউ জানে না, কারণ এই জায়গা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জায়গায়, নানান ধরনের নানান মানুষ নানান দিক দিয়ে আইছে। তা এগো সিক্রেটভাবে যে কোনো একটা ঘরে বসাইয়ে অফিস রুমে নিয়ে এই আলোচনা সভাটা হচ্ছে। আর এই যে চারিদিক সব জায়গায় প্রজেক্টর লাগায় দেওয়া আছে, সেই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু সবাই উপভোগ করতেছে এবং দেখতেছে। এগো কিন্তু সর্বসাধারণের মাঝখানে আনি নেই, কারণ এগো একটা নিরাপত্তার ব্যাপার আছে, এগো একটা সিক্রেটের ব্যাপার আছে সব জায়গায়। এই জন্যই তাগো আর কি আলাদা সিক্রেটভাবে
একটা অনুষ্ঠানের জায়গা নির্ধারণ করে সেইভাবে কোনো সর্বসাধারণের যাওয়ার অনুমতি নেই। সর্বসাধারণ দেখতেছে প্রজেক্টরের মাধ্যমে, আমিও সেরকমের সর্বসাধারণের একজন, আমিও বাড়ি প্রজেক্টরের মাধ্যমে দেখে তোমাকে একটু ভিডিও করে দেখাতেছি। বড় বড় রাজনীতিবিদরা এখানে আইছে, আর প্রভুরাও আছে সাথে, প্রভুরাও বক্তৃতা দিতেছে, প্রভুরাও তাদের মানে আর কি আপ্যায়ন করতেছে। ঘোরাঘুরি করতে করতে খিদে লেগে গেছে, তা ওই দিক খাওয়া দাওয়া সকাল থেকে শুরু করে একেবারে সন্ধে পর্যন্ত একভাবে খিচুড়ি রান্না চলছে আর খাওয়া চলছে, রান্না চলছে আর খাওয়া চলছে। আমি হলো খিদে লেগেছে জন্যই চলে গেছি খাওয়ার ঘরে যেয়ে ফাঁকে যাইয়ে খিচুড়ি প্রসাদ খাইয়ে ওই জায়গাতে সবাই খাচ্ছে, আমিও বসে খাইয়ে তারপরে আবার বেরোয় আছি, কারণ এই জায়গায় ঘোরাঘুরি করে সবারই খিদে লেগে যাবে। সকালবেলা থেকে এসে একদম সন্ধে পর্যন্ত অনুষ্ঠান, যে কোনো সময় যে কয়বার বাইডি বুন্ডিরা কেউ যে কোনো সময় এসে তোমার যদি ইচ্ছে করে তুমি 3 বার খাবা, কারণ সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত এই খিচুড়ি প্রসাদ সবাইরে বিতরণ করতেছে। তা তোমার দরকার লাগে 1 বারও খাতেই পারো, 2 বারও খাতেই পারো, 3 বারও খাতেই পারো, ওই 3 টাইমের মানে আর কি যতক্ষণ আর কি খিচুড়ি প্রসাদ বিতরণ চলতেছে ওই বিতরণের মধ্যে কোনো বাধা নেই। শুধু বাধা হচ্ছে ওইখানে বসে যাইয়ে খাতে হবে, তুমি ওইটে বাইরে নিয়ে আসতে পারবা না, ওইখানে বসে খাইয়ে বেরোয় আসতে হবে। তো ওই জায়গায় খাইয়ে আমি বসে বেরোয় আইছি। এবার সব যে রাস্তা ফাঁকা ছিল দেখো এবার সেই রাস্তার অবস্থা কি, একে একে সেই রাস্তায় একেবারে ভরে যাচ্ছে। এই গাড়িগুলো ঢুকি মানে আর কি ওই পাড়ি দিয়ে বন্ধ করে দিছে, এই পাড়ি দিয়ে বন্ধ করে দিছে, আর মাঝখানে যেগুলো ট্র্যাকগুলো দেখতেছো ওগুলো হচ্ছে মন্দিরে যাবে, সাথে সাথে ওই বাদ্যবাজনা নিয়ে সেই ট্র্যাকগুলো। এখান থেকে শুরু করে এরা একেবারে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত চলে যাবে এবারে পদযাত্রায়। তা আমার মনে হয় এইখান থেকে একেবারে ওই ইস্কন থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত 4.5 মাইল বা 5 মাইল দূরত্ব হবে। আমি ঠিক অ্যাকুরেট দূরত্বটা মানে আন্দাজ করতেছি 4.5 মাইল 5 মাইল এরকম মতন হয়তো হবে। এই পর্যন্ত সবাই ওই পদযাত্রায় যাবে। আর উপরে যে দেখতেছ ওই যে মাছ উপরে মটুকির মতন যে ব্যানার দিয়ে উপরে টুক বাড়ানো, ওই ব্যানারটা কিন্তু নামানো যায় এবং উঠানো যায়। ইস্কন লেখা দেখতেছ যে ওই কাপড় ডুক কিন্তু নামায় ফেলাবে, যে সময় রথ টান দেবে ওই সময় ওই কাপড়টা নামায় ফেলায় সমান করে ভিতরে রেখে দেবে, যাতে কোনো তার কোনো কিছুতে না লাগে। ইস্কন মন্দিরে সবসময় এই কাজটা করে তারা। কিন্তু এবার যে দুর্ঘটনাটা ঘটিছে শুনলাম যে চট্টগ্রামে যে কারেন্টের দুর্ঘটনাটা ঘটিছে, ওটা অবশ্যই ওরা ওই ব্যানারটা ওই যে অনেক উপরে উঠে গেছে ওইটা নিশ্চয়ই নামাই নেই। ওটা কিন্তু স্প্রিংয়ের মতন নামায়ও রেখে দেওয়া যায় আবার উঠায়ও রেখে দেওয়া যায়। ওইটা উঠে রেখেছে সবাই দেখার জন্য, মানে রাস্তায় সবাই দেখতেছে, সবাই আসে পুজো আচ্ছা করতেছে, অনুষ্ঠান চলতেছে তাই। কিন্তু যে সময় রওনা দেবে ওই সময় কিন্তু ওইটা নামায় রেখে ওই যে হলুদ লাল ওই যে কাপড় বেষ্টিত ওই যে আকাশ ছোঁয়া উঁচু উঠে গেছে ওইটুক কিন্তু নামানো যায়, নামায় রেখে তারপরে কিন্তু এরা পদযাত্রা শুরু করে। সবসময় এই কাজটা ইস্কন মন্দির থেকে যে সময় যায় সবসময় তারা ওই নিচু করে ব্যানারটা ভিতরে রেখে তারপর রওনা দেয়, যাতে কোনো কারেন্ট তার তো কোনো কিছুতেই গাছপালা ডালডলে না লাগে। এই সতর্কতা অবলম্বন করা প্রত্যেক মন্দিরের প্রত্যেকেই কিন্তু সবসময় জানে এবং করে থাকে। কি মানে নেগলেন্সি ছাড়া আর কিছুই পাওয়া যায় না এডেরে, কারণ হচ্ছে এটা তো সবাই জানে সবাই বোঝে। তারপরেও যে কারেন্টের দুর্ঘটনাটা ঘটলো চট্টগ্রামে, এটা শুধুমাত্র একেবারে গায়ে না লাগানোর জন্য এবং মানে এই যে এড়ায় যাওয়ার জন্য, এটা সতর্কতা অবলম্বন ভালোভাবে না নেওয়ার জন্য, এটা সম্পূর্ণ দায়বদ্ধতা কর্তৃপক্ষের। এই মানুষগুলো খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। যদিও ঈশ্বরের কথাই আছে উপরওয়ালা যে সময় মৃত্যু লেখা থাকে কপালে তারা ঠিক সেই জায়গায় সেই সময় টেনে নিয়ে যায়। এটা অবশ্যই কথার কথা সকলে কয়, কিন্তু কর্মদোষেও হয়। আমাদের যার স্ব কর্মও ভালো করা লাগে। ঈশ্বর যদি লিখে রাখিছে যে সময় যার মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমার যার সতর্কতা যার আমার নিজের সেফটি নিজেই অনেক সময় রক্ষা করার জন্য নিজেই দায়িত্ব নিতে হয়। এই জায়গায় যে এই লোকজন যে এত ভিড় এত লোকজন, আমি কিন্তু এই লোকজনের মাঝখানে নেই, কারণ আমি জানি যে এই লোকজনের মাঝখানে আমি যেতে পারবো না এবং এই ঠেলাঠেলি আমার পছন্দ না এবং আমি সহ্য করতে পারবো না। তাই আমি কিন্তু একটা উঁচু জায়গায় দাঁড়াই এই ভিডিওটা করতেছি। যতই আমার
সুযোগ থাকুক না কেন আমি রথটারে প্রণাম করে দড়িডারে প্রণাম করে আমি সরে গেছি। তা যার যার সেফটি, যার যার নিজের যে সতর্কতা অবলম্বন সে নিজে দায়িত্ব নিতে হয়। এই আর একজনে নিয়ে দেওয়া বা বলে দেওয়ার এগুলো কাজ না। আমি যদি না পারি আমি কেন এই ভিড়ের মধ্যে যাব? আমি পারবো না জন্যই আমি উঁচু জায়গায়, এক জায়গায়, এমন জায়গায়, একটা সিক্রেট জায়গায় দাঁড়ায় আছি। আমার কোনো সমস্যা হচ্ছে না সে জায়গায় দাঁড়াইয়ে, এই ভিড়ের মধ্যে না। আমি একটা উঁচু জায়গায়, যে জায়গায় আমার কোনো সমস্যা হবে না সেই জায়গায় দাঁড়ায় ভিডিওটা করতেছি। তা অনেক অনেক উৎসাহিত বাইডি বন্ডিরা আছে যারা নিজে আমি পারবো কি পারবো না দাঁড়াতি বা জাতি বা দড়িটা আনতি এটা না বুঝেই চলে যায়। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।